আচ্ছা, তোমাদের লাস্ট দুটো ক্লাসে ক্যাপিটাল বাজেটিং এই টপিকটা ডিসকাস করছিলাম তো। একটু পোর্শন বাকি আছে আর কি, পে ব্যাক পিরিয়ডটা ওখান থেকে আজকের ক্লাসে শুরু করছি। আচ্ছা, তো পে ব্যাক পিরিয়ডে যাবার আগে এর আগের গত ক্লাসে মানে গতকালকের ক্লাসে তোমাদের সাথে যে টপিকগুলো ডিসকাস করেছিলাম খেয়াল করে দেখো। যে প্রথমে তো ক্যাপিটাল বাজেটিং এর ডিসিশনটা ছিল, তারপরে ইম্পর্টেন্স, এরপরে আমরা ইনভেস্টমেন্ট ডিসিশনের টাইপগুলো দেখেছিলাম, তারপরে আমরা ডিসকাস করেছিলাম ইনভেস্টমেন্ট ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া। তো ইনভেস্টমেন্ট ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়াতে দেখো এখানে দুটো অ্যাপ্রোচের কথা বলা আছে। একটা হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যাপ্রোচ, বা এটাকে আমরা শর্ট ফর্মে ডিসিএফ, অথবা এটাকে টাইম অ্যাডজাস্টেড টেকনিকও বলা হয়। আর একটা অ্যাপ্রোচ ছিল নন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যাপ্রোচ বা টেকনিক। তো ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডটা, এই টেকনিকগুলোতে যাবার আগে আসলে এই মেথডটা কি বা এটার স্পেশালিটিটা কি কি, নন ডিসকাউন্ট অ্যাপ্রোচের সাথে এটা ডিফারেন্সটা কি। তো এটা বলবার সময় ডিসকাস করেছিলাম যে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যাপ্রোচ বা টাইম অ্যাডজাস্টেড টেকনিক এটা আসলে টাইম ভ্যালু অফ মানিটা কনসিডার করে। হ্যাঁ, তো টাইম ভ্যালু অফ মানিটা কিভাবে কনসিডার করা হবে? এই অ্যাপ্রোচে টাইম ভ্যালু অফ মানিটা কনসিডার করা হয় থ্রু ইন্টারেস্ট রেট বা মার্কেট ইন্টারেস্ট রেট বা কস্ট অফ ক্যাপিটাল, আমরা যেটাই বলি। তোমাকে টাইম ভ্যালু অফ মানিটা কনসিডার করবার জন্য বা এই অ্যাপ্রোচে ইন্টারেস্ট রেটটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন ইম্পর্টেন্ট? কারণ যদি তোমার এখানে ইন্টারেস্ট রেট বা কস্ট অফ ক্যাপিটাল দেয়া না থাকে তাহলে আসলে এই অ্যাপ্রোচের আন্ডারে যে মেথডগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা যাবে না। হ্যাঁ, ইন্টারনাল রেট অফ রিটার্নে যেটা যে তোমাকে সেটা নিজ থেকে ক্যালকুলেট করে নিতে হচ্ছে, বাট ডিরেক্টলি আর ইনডিরেক্টলি ইন্টারেস্ট রেটের একটা ইম্প্যাক্ট আছে। ইন্টারেস্ট রেট ছাড়া এখানে আসলে কাজ করা যাবে না। আর এই মার্কেট ইন্টারেস্ট রেট বা কস্ট অফ ক্যাপিটালটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে এরকম একটা ইন্টারেস্ট রেট যে মার্কেট সিচুয়েশন বা ইকোনমিক কন্ডিশন যেটাই হোক না কেন, আমার ওই ইন্টারেস্ট রেটেই আসলে একটা এক্সপেক্টেড রিটার্ন ইনভেস্টমেন্ট প্রপোজাল গুলো থেকে আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যাপ্রোচের, যে যখন আমরা একটা ইনভেস্টমেন্ট প্রপোজালকে ইভ্যালুয়েট করব, এটার সাথে সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ওই ইনভেস্টমেন্ট প্রপোজাল গুলোর রিলেটেড কস্ট অ্যাট দ্য সেম টাইম, মানে বেনিফিট গুলো, আমরা যেই বেনিফিট গুলো পাচ্ছি সেগুলো যেভাবে আমরা কনসিডার করব, আমরা এটার সাথে রিলেটেড যদি কোনো কস্ট থাকে সেগুলোকেও আসলে কনসিডার করতে হবে। তো এই তিনটা ব্যাপার আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যাপ্রোচে আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে ডিসিএফ অ্যাপ্রোচের ক্যারেক্টারিস্টিক্স। আর নন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যাপ্রোচে বলা হচ্ছে যে এখানে আসলে টাইম ভ্যালু অফ মানিটা কনসিডার করা হয় না। সো তোমার এখানে উম, যেটা যে ইন্টারেস্ট রেটের আসলে কোনো ইম্প্যাক্ট নাই, ডিরেক্ট অর ইনডিরেক্ট কোনোভাবেই এখানে আমাদের ইন্টারেস্ট রেটটা আসবে না। তো এখন এই ইন্টারেস্ট রেটটা আসলে না থাকলে আমরা কিভাবে কাজ করতে পারি বা এটার আন্ডারে কি কি অ্যাপ্রোচ আছে, এটা আমরা ডিসিএফ অ্যাপ্রোচে দেখবো, সরি এনডিসিএফ অ্যাপ্রোচে দেখবো। আর ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যাপ্রোচের আন্ডারে তিনটা মেথড ডিসকাস করেছিলাম। একটা হচ্ছে এনপিভি, আরেকটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর, আরেকটা হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তো এনপিভি তে যেটা বলেছিলাম যে তোমার ক্যাশ ফ্লো টাইপটা যে রকমই থাকুক না কেন, ওয়েদার সেটা ইভেন ক্যাশ ফ্লো হোক অথবা আনইভেন ক্যাশ ফ্লো হোক, তোমার জন্য কিন্তু এটা সলভ করার ফর্মুলাটা সেম। আমরা এক ধরনের ফর্মুলা ইউজ করি আসলে দুই ধরনের ক্যাশ ফ্লোর প্রবলেমই আমরা মানে আমরা সলভ করতে পারবো। আরেকটা ব্যাপার হচ্ছে তোমার এনপিভি তে আসলে কিছু চারটা ভেরিয়েবলের ভ্যালু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে যদি একটা ভ্যালু মিসিং থাকে ইন কেস অফ এনপিভি, তাহলে কিন্তু তুমি প্রবলেম সলভ করতে পারবে না। তো এখানে আসলে তোমার ক্যাশ ইনফ্লো গুলো কি রকম হবে পরবর্তী বছরগুলোতে, এই ইনফরমেশনটা তোমার ইনিশিয়াল ক্যাশ আউটলে, তারপরে মার্কেট ইন্টারেস্ট রেট এবং তোমার লাইফ টাইম অফ দ্য প্রজেক্ট, এই ভ্যালুগুলো আসলে দেয়া থাকতে হবে। তো তুমি যেভাবেই যে অ্যাপ্রোচেই থাকুক না কেন, ইভেন অর আনইভেন, তুমি তোমার মতন ফর্মুলা দিয়ে এনপিভির ভ্যালুটা ক্যালকুলেট করবে এবং ক্যালকুলেট করার পর তুমি কম্পেয়ার করবে যে এটা আসলে জিরোর সাথে এটার একটা কম্পারিজন, যদি এটা পজিটিভ কোনো ফিগার হয় তাহলে আসলে প্রজেক্ট একসেপ্ট করা যাবে,
যদি ভাইস ভার্সা হয় তাহলে রিজেক্ট হয়ে যাবে। আর যদি ইফ দ্য ভ্যালু অফ এনপিভি ইকুয়ালস টু জিরো, ইট শুড বি ডিপেন্ড অন অর্গানাইজেশনস ইন্ডিভিজুয়াল চয়েস অর পলিসি। এটা তারা একসেপ্টও করতে পারে, এটা রিজেক্টও করতে পারে। তো আমরা এনপিভির এই পর্যন্ত আমাদের এনপিভির ডিসকাশন ছিল, তারপর তোমাদের দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে দেখানো হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো লিমিটেশনস গুলো আর বলছি না, এগুলো গতকাল ক্লাসে একবার ডিসকাস করা হয়েছিল। এখন চলে আসি আইআরআর এ। ইন্টারনাল রেট অফ রিটার্নটা বলেছিলাম যে এখানে আসলে ইন্টারেস্ট রেটটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে দুভাবে ইন্টারেস্ট রেটটা তোমার দেয়া থাকতে পারে। একটা হচ্ছে টোটালি তোমার কোয়েশ্চেনে যদি কোনো ইন্টারেস্ট রেট দেয়া না থাকে, হ্যাঁ, কারণ দেয়া না থাকলেও কোনো প্রবলেম নেই, কারণ তোমাকে আসলে একটা ইন্টারেস্ট রেট ফাইন্ড আউট করতে হবে, আমরা যেটাকে আর দিয়ে ডিনোট করেছিলাম। আর যদি দেয়া থাকে তখন কি কিরকম হবে এটা পরে। আহ, আপাতত আমরা ধরে নিই যে আমাদের ইন্টারেস্ট রেটটা আমরা আমাদের মতন করে ক্যালকুলেশন করব। আর যদি দেয়া থাকে তাহলে সেই ব্যাপারটা নিয়ে কাজ করতে হবে, অ্যাকচুয়ালি আমার মতন ক্যালকুলেশন করে একটা ইন্টারেস্ট রেট ফাইন্ড আউট করার পরে সেই ব্যাপারটা আসবে। তো ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে যে তুমি এরকম একটা ইন্টারেস্ট রেট ফাইন্ড আউট করতে হবে যেটাতে আসলে তোমার এনপিভি উইল বি জিরো, দ্য ভ্যালু অফ এনপিভি উইল বি জিরো। এখন এটা তো আসলে তুমি কিভাবে বুঝতে পারবে যে কোন ইন্টারেস্ট রেটটাতে অ্যাকচুয়ালি তোমার এনপিভিটা জিরো হবে? তো এই ব্যাপারটা বা এই ধরনের প্রবলেম থাকলে তোমাকে প্রথমেই যে ব্যাপারটা খেয়াল করবে তুমি তোমার কোয়েশ্চেন পড়ে, যে তোমার টাইপ অফ ক্যাশ ফ্লোটা কিরকম আছে কোয়েশ্চেনে। এটা কি ইভেন ক্যাশ ফ্লো আর এটা কি আনইভেন ক্যাশ ফ্লো কিনা? বুঝতে পেরেছো? যদি ইভেন ক্যাশ ফ্লো হয় তখন আসলে আমরা এক ধরনের অ্যাপ্রোচ ফলো করব। আর যদি আসলে ক্যাশ ফ্লোর টাইপটা আনইভেন হয় বা মিক্সড স্ট্রিম হয়, তখন কিন্তু আমাদের আনসার করবার প্যাটার্নটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো এগুলো ডিসকাস করা হয়েছিল যে ইউনিফর্ম বা ফিক্সড ক্যাশ ফ্লো হলে আমরা টেবিল ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটি মেথডটা ফলো করব। আর যদি এটা কোনো আনইভেন বা মিক্সড স্ট্রিম রিলেটেড ক্যাশ ফ্লো রিলেটেড কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা ট্রায়াল অ্যান্ড এরর অ্যাপ্রোচটা ফলো করতে পারি। তো কোয়েশ্চেনটা পড়ে যখন তুমি বুঝে যাবে যে ওয়েদার এটা ইউনিফর্ম কিনা, তখন তোমাকে জাস্ট একটা ফর্মুলা ইউজ করতে হবে। কি ফর্মুলা ইউজ করতে হবে? সেটা হচ্ছে তোমার ইনিশিয়াল কস্ট অফ ইনভেস্টমেন্টটাকে তুমি তোমার কনস্ট্যান্ট অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো দিয়ে তোমাকে ডিভাইড করে দেখাতে হবে। তাহলে তুমি ফ্যাক্টর ভ্যালুটা পাবে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই কনস্ট্যান্ট ক্যাশ ইনফ্লো। মানে যেই ক্যাশ ফ্লোটা তুমি প্রত্যেক বছর ওই ইনভেস্টমেন্ট প্রপোজালের লাইফ টাইমটা যে যতটুকু সময়, সেই লাইফ টাইমে তুমি যে রিটার্নটা তোমার হবে। তো ফ্যাক্টর ভ্যালুটা ক্যালকুলেশন করবার পর আসলে আম, তোমার মানে এখন একটু জাস্ট ফাইন্ড আউট করতে হবে কি, তোমাকে এরকম কোশ্চেনে একটা টেবিল দেওয়া থাকবে। সাপোজ এই কোশ্চেনটাই যদি হয়, আমি ধরে নেই যে তোমার ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে 3.33, তখন তুমি দেখবে কোশ্চেনে এরকম একটা টেবিল দেওয়া আছে। টেবিলটা কিরকম? যেহেতু তোমার কোয়েশ্চেনে এন ইকুয়ালস টু সিক্স, তোমার 6 ইয়ার্স, তাহলে আমার আসলে 6 বছর, এই 6 ইয়ারটাই আমার দরকার, এর আগের বা পরের বছরগুলোর আসলে এখানে কোনো সিগনিফিকেন্স নাই। তো আমি 6 ইয়ার্স মানে 6 বছর টা ধরে, বেস ধরে আমি এখানে কিছু ইন্টারেস্ট রেট দিয়েছি। হ্যাঁ, এগুলো ওই যে যেটা বলেছিলাম যে তোমার এইগুলো একটা টেবিল ভ্যালু থেকে দেয়া হবে। তো তোমাদের যেহেতু পুরো বা অন্যান্য ইনফরমেশন গুলো আগের আর পরের ইয়ারের দরকার নেই, সেজন্য এক্সাক্ট যে ইয়ারটা তোমাদের দরকার বা রিকোয়ার্ড সেটার সাথে রিলেট করে ইন্টারেস্ট রেটের পাশে তার রিলেটেড ফ্যাক্টর ভ্যালুটা দেয়া আছে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি দেখবে যে তোমার ক্যালকুলেটেড ফ্যাক্টর ভ্যালুটা অ্যাকচুয়ালি তুমি কোন ইন্টারেস্ট রেটের আন্ডারে পাচ্ছ, অ্যাপ্রক্সিমেটলি, এক্স্যাক্টলি যদি নাও হয় কাছাকাছি। তো এখন দেখা যাচ্ছে যে আন্ডার 20% কলাম আমরা আমাদের ফ্যাক্টর ভ্যালুটাকে এখানে আমরা ফাইন্ড আউট করতে পারছি। সো আর ইকুয়ালস টু 20%। তারপরে তুমি একটু বলে দিতে পারো যে তুমি এই টেবিলটা থেকে 6 ইয়ার্স যে রোটা আছে সেটার 20% কলামে তুমি গিয়ে এই 3.33 এই ফ্যাক্টর ভ্যালুটা তুমি পেয়েছো। সো এখানে আর ইকুয়ালস টু 20%। তা এখন যেটা বলেছিলাম যে তোমার যদি আমার কোয়েশ্চেনে একটা ইন্টারেস্ট রেট দেয়া থাকতো তখন কি হতো, তখন সেটার ইম্প্যাক্টটা কি? তুমি তোমার মতন ক্যালকুলেশন করবার পর যদি দেখো যে কোয়েশ্চেনে আরো একটা ইন্টারেস্ট রেট দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি সাপোজ গিভেন
ইন্টারেস্ট রেটটা হচ্ছে 18%। তো তখন আসলে তোমাকে একটু ওইটার ইম্প্যাক্টটা হবে যে তুমি যদি তোমার ইন্টারপ্রিটেশনটা বলতে চাও বা দেখাতে চাও কিরকম। এখানে আমাদের একটা একসেপ্টেন্স রুলস ছিল যে ইফ দ্য ভ্যালু অফ আর ইজ গ্রেটার দেন কে দেন accept the project, otherwise reject, আর if r equals to k then it may be accepted, may be rejected। এখন আমার এখানে ক্যালকুলেটেড আর এর ভ্যালুটা ছিল 20%, আর আমি কে এর ভ্যালুটা বলেছিলাম 18%। সো দিস প্রপোজাল অর দ্য ইনভেস্টমেন্ট প্রপোজাল মে বি accepted, এরকম। আর যদি না দেয়া থাকতো তাহলে তোমার আনসার আর ইকুয়ালস টু 20%, এই পর্যন্ত। তো এটা ছিল যে যদি তোমার ইনভেস্টমেন্ট প্রপোজালটার টাইপটা বা ক্যাশ ফ্লো টাইপটা যদি ইভেন হয় তখন। এখন যদি আনইভেন হয় তখন প্রশ্ন কোশ্চেন পড়ে যখন তুমি বুঝে ফেলবে যে না, এটা তো আসলে আনইভেন ক্যাশ ফ্লো রিলেটেড একটা প্রবলেম, তখন আসলে তোমাকে ট্রায়াল অ্যান্ড এরর মেথড ধরে মানে স্টেপ বাই স্টেপ তোমাকে সলভ করতে হবে। তো ট্রায়াল অ্যান্ড এরর অ্যাপ্রোচের একটা প্রবলেম এখানে আছে, যেমন এখানে একটা ইনভেস্টমেন্ট প্রপোজালের জন্য 3 বছর যেটার ম্যাচুরিটি পিরিয়ড, তো 3 ইয়ার্স এর জন্য আমার ডিফারেন্ট ক্যাশ ইনফ্লো দেওয়া আছে, এবং এখানে আসলে কোশ্চেনে কোনো ইন্টারেস্ট রেট আমার দেয়া নেই। তা আমি যেহেতু আমাকে আসলে এমন একটা ইন্টারেস্ট রেট ফাইন্ড আউট করতে হবে যেটাতে আসলে আমার এনপিভিটা 0 আসবে, তো এটা তো আসলে কমপ্লিটলি আননোন তোমার কাছে। তো তুমি প্রথম 10% 12% দিয়ে তুমি একটু ফ্যাক্ট এনপিভিটা ক্যালকুলেশন করে দেখো। জাস্ট একটা বিষয় তুমি খেয়াল রাখবে যে যখন তোমার ইন্টারেস্ট রেটটা তুমি ডিক্রিজ করবে, দ্য ভ্যালু অফ এনপিভি উইল বি ইনক্রিজড। এটা যদি তুমি মনে রাখো তাহলে হয়তো বা তোমার 3টা বা 4টা রেট দিয়েই তুমি তোমার ওই রেঞ্জটা ফাইন্ড আউট করতে পারবে যে কোথায় এক্স্যাক্টলি আমাদের 0 আসে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি আন্ডার 16% এনপিভি ইজ -57, আর আন্ডার 15% এনপিভি উইল বি 200। তো তাহলে বোঝা যাচ্ছে যে দ্য এক্সাক্ট ইন্টারেস্ট রেট উইল বি বিটুইন 15 to 16%। তুমি তো এখানে রেঞ্জটা বললে, তাহলে এক্সাক্ট কত এটা একটু বের করবার জন্য দুইটা মানে দুইটা না, একটাই ফর্মুলা, জাস্ট তুমি এটা দুইটা অ্যাপ্রোচে সলভ করতে পারো। তুমি যদি লোয়ার রেটটা ইউজ করে করো অথবা তুমি যদি হায়ার ইন্টারেস্ট রেটটা ইউজ করে সলভটা করো। এখন হায়ার আর লোয়ার এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? হায়ার আর লোয়ার দিয়ে বোঝানো হচ্ছে যে তুমি যে দুটা তোমার যে রেঞ্জটা ফিক্সড হলো 15 to 16, এটার ভেতর তোমার লোয়ার রেট কোনটা আর তোমার হায়ার রেট কোনটা, এটাই বোঝানো হয়েছে। তো তাহলে এভাবে আমরা যদি সলভ করি তাহলে দেখা যাচ্ছে যে 15.80%। তো এই রেটটা দিয়ে তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো যে 0 আসে কিনা, বা তুমি ক্যালকুলেশনটা তোমার ঠিক আছে কিনা। তো দেখবে যে অলমোস্ট 0 আসবে। তো এই পর্যন্ত ছিল আমাদের। এখানেও যেমন তোমার যদি কে এর কোনো ভ্যালু দেয়া থাকতো তখন তুমি কম্পেয়ার করতে যে whether the value of r is greater than or less than k or equals to k, এরকম। আচ্ছা, এরপরে আমরা চলে যাই প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা বেনিফিট কস্ট রেশিও। প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার একটা ইনভেস্টমেন্ট প্রপোজালের ক্যাশ ইনফ্লো গুলোর প্রেজেন্ট ভ্যালু আমাকে আসলে ক্যালকুলেট করে ইনিশিয়াল কস্ট অফ ইনভেস্টমেন্ট দিয়ে ডিভাইড করতে হবে, এবং কম্পারিজনের মেথডটা হচ্ছে যে তোমার ক্যালকুলেটেড ভ্যালুটাকে তুমি 1 এর সাথে কম্পেয়ার করবে। ইফ দ্য ভ্যালু অফ প্রফিটেবিলিটি ইন্ডেক্স ইজ গ্রেটার দেন 1 দেন accept, otherwise reject, and if pi equals to 1 যে may accept or may reject। আর এখানে যদিও একটা প্রবলেম আছে তোমাদের ওখানে লাস্টে গিয়ে ওয়ার্কআউট একটা প্রবলেম, এখানে ব্যাপারটা হচ্ছে যে ইভেন আনইভেন যেটাই হোক না কেন তুমি একটা প্রবলেম দিয়ে প্রফিটেবিলিটি ইন্ডেক্সের প্রবলেম গুলো তুমি সলভ করতে পারবে। তো প্রত্যেকটা অ্যাপ্রোচেরই কিছু অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ লিমিটেশন আছে, তোমরা দেখে নিও। আচ্ছা, এরপরে দেখো এখন আমরা চলে আসলাম আমাদের নন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যাপ্রোচে, যে এই অ্যাপ্রোচটা কি। তো নন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যাপ্রোচটা দেখো এখানে বলা হচ্ছে যে আমি যে কথাটা বললাম, এ নন ডিসকাউন্টেড মেথড অফ ক্যাপিটাল বাজেটিং ডাজ নট এক্সপ্লিসিটলি কনসিডার দ্য টাইম ভ্যালু অফ মানি। অনেকবারই বলা হয়েছে এখানে আসলে ইন্টারেস্ট রেটের কোনো ইম্প্যাক্ট নাই। ইন্টারেস্ট রেট এখানে দেওয়াও থাকবে না, তোমার আসলে এটার কোনো সিগনিফিকেন্স এখানে নাই, দরকার নেই। দেয়া থাকলেও কোনো ভ্যালু অ্যাড করবে না, আর না থাকলে মানে এটা তো কোনো দরকারই নেই।
তো পেব্যাক পিরিয়ডটা কি আসলে? হ্যাঁ, পেব্যাক পিরিয়ডটা হচ্ছে যে ইট মেজার্স হাউ মেনি ইয়ার্স ইট উইল টেক ফর দ্য বেনিফিটস টু পে দ্য অরিজিনাল কস্ট অফ ইনভেস্টমেন্ট। মানে তুমি যদি আজকে কোথাও কোনো অ্যামাউন্ট ইনভেস্ট করো, তাহলে জাস্ট কত সময় পরে তোমার কাছে তোমার অরিজিনাল কস্ট অফ ইনভেস্টমেন্টটা ব্যাক করবে। তো এই ব্যাপারটা আমরা মেজার করব নন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যাপ্রোচের আন্ডারে পেব্যাক পিরিয়ড দিয়ে। আরেকটা ব্যাপার একটু খেয়াল রাখবে যে আমি কিন্তু তোমাদের ডিসিএফ অ্যাপ্রোচে তিনটা মেথডের কথা বলেছি, দেখো এই যে এনপিভি, আইআরআর আর পিআই। আর নন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যাপ্রোচের আন্ডারে কিন্তু একটা মেথডই আছে, সেটা হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এই যে ওয়ান আছে, দেখবে মানে জাস্ট এটার আন্ডারে আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্সটাই দেখবো। তো যেটা বলছিলাম যে কোথাও ইনভেস্টমেন্ট করলে ঠিক কত সময় পর অরিজিনাল কস্ট অফ ইনভেস্টমেন্টটা অ্যাকচুয়ালি ইনভেস্টরদের কাছে বা অর্গানাইজেশনের কাছে রিটার্ন করবে। তো এই প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা ক্যালকুলেশন করবার সময় আবার তোমার একটু ইউনিফর্ম ক্যাশ ফ্লো অথবা মিক্সড স্ট্রিম এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, কারণ এখানে তোমার দুইটা অ্যাপ্রোচের প্রেজেন্টেশন উইল বি ডিফারেন্ট। ওই যে আমার অনেকটা আইআরআর এর মতন, আইআরআর ক্যালকুলেশন করার সময় যেমন তোমার একটা কনসার্ন ছিল যেটা কি ওয়েদার ইভেন অর আনইভেন, এখানেও তোমাকে খেয়াল রাখতে হবে যে ক্যাশ ফ্লো টাইপটাকে ওয়েদার ইউনিফর্ম, ইভেন অর মিক্সড স্ট্রিম বা আনইভেন কিনা। তো যেটা বলছিলাম যে যদি সেটা ইউনিফর্ম হয় তাহলে আমরা একরকম অ্যাপ্রোচ ফলো করব, আর মিক্সড স্ট্রিম হলে আমাদের অ্যাপ্রোচটা ডিফারেন্ট হবে। আচ্ছা, তো ইউনিফর্ম ক্যাশ ফ্লোটাই প্রথম দেখি, সেটা কি? এক্সাম্পলে বলা হচ্ছে যে অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 40,000 ইন এ মেশিন ইজ এক্সপেক্টেড টু প্রডিউস টাকা 8,000 ফর নেক্সট 10 ইয়ার্স। আজকে যদি তুমি কোথাও 40,000 টাকা ইনভেস্ট করো, তাহলে প্রত্যেক মানে নেক্সট 10 ইয়ার্স তোমার কাছে 8,000 টাকা করে অ্যাকচুয়ালি রিটার্ন হবে। তো এখন এখানে এটার ফর্মুলাটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট নেট ক্যাশ ইনফ্লো। তো তাহলে আমার জাস্ট আফটার 5 ইয়ার্স অরিজিনাল কস্ট অফ ইনভেস্টমেন্ট উইল বি রিটার্ন টু দ্য ইনভেস্টর্স। এটা আমরা দেখলাম এই ফর্মুলা দিয়ে যে পেব্যাক পিরিয়ডটা যখন ইউনিফর্ম বা ইভেন ক্যাশ ফ্লো হবে। বাট যখন আনইভেন ক্যাশ ফ্লো হবে তখন কিরকম হবে দেখো এটা। উম, আগে আমরা একটু কোশ্চেনটা পড়ি। হ্যাঁ, কোশ্চেনে কি বলা আছে? এক্সাম্পলে বলা আছে যে দুইটা মেশিন আছে, মেশিনটা হচ্ছে একটা মেশিন এ আর একটা মেশিন বি। দুইটা মেশিনের জন্যই তোমার অরিজিনাল কস্ট অফ ইনভেস্টমেন্ট হচ্ছে সেম, 56,150। এরপরে দেখো বলা আছে একটা টেবিল দিয়ে যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো অ্যাডজাস্টেড টাইম। হ্যাঁ, তার মানে এখানে তোমার পরবর্তী বছরগুলোতে মানে নেক্সট 5 বছর এই ইনভেস্টমেন্ট প্রপোজাল গুলো থেকে আসলে কি ধরনের ক্যাশ ইনফ্লো রিটার্ন করবে সেটা বলা আছে। হ্যাঁ, তো এখন এটা কিরকম তুমি দেখো, মেশিন এর প্রথমে ফার্স্ট এর ইয়ারে 14, 16 মানে মিক্সড স্ট্রিম, বিতেও সেম অবস্থা 22 প্রথম বছর, সেকেন্ড ইয়ারে 20, 18, 16, 17। তার মানে তুমি বুঝতে পারছো যে এটাতে আর তুমি প্রথম ফর্মুলাটা ইউজ করতে পারছো না। ঠিক আছে, এখন তাহলে তোমাকে কি করতে হবে দেখো, রিকোয়ারমেন্ট তো বলে দিয়েছে, ক্যালকুলেট পেব্যাক পিরিয়ড ফর বোথ মেশিন এ অ্যান্ড মেশিন বি। তো এটা আনসার করবার জন্য তোমাকে একটা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো টেবিল প্রিপেয়ার করতে হবে। হ্যাঁ, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো টেবিলটা কিরকম, তোমার কোয়েশ্চেনের পর দুটা এক্সট্রা কলাম তোমাকে অ্যাড করতে হচ্ছে। তুমি জাস্ট মেশিনের জন্য ফার্স্ট ইয়ারে 14, সেকেন্ড ইয়ারে 14 আর 16 অ্যাড করে 30, তারপর 13 আর 18, 48 এরকম ভাবে তুমি কিউমুলেটিভ ক্যাশ ফ্লোর জন্য দুইটা টেবিল প্রিপেয়ার করবে। এখন আমি দেখব যে আমার কনসার্ন হচ্ছে ঠিক কত সময় বা কত বছর পর অর্গানাইজেশনের কাছে এই 56,125 অ্যামাউন্টটা ব্যাক করবে। এটাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন এখানে। এখন একটু খেয়াল করো কিভাবে এইখানে মেশিন এর পেব্যাক পিরিয়ডটা ক্যালকুলেশন করা হচ্ছে। আচ্ছা, মেশিন এর দেখো আমি কিউমুলেটিভ কলামটা ফোকাস করছি। আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 56,125।
তাহলে তুমি কিউমুলেটিভ টেবিলে গিয়ে দেখো যে 48,000 আর ইয়ার 4-এ হচ্ছে 68, তার মানে তোমার 3 বছর পুরো লাগছে। আর 4 ইয়ার মানে ইয়ার 4-এর কিন্তু পুরো সময়টা লাগবে না, কারণ এখানে এক্সট্রা 68, কোথায় আমার 56,125 আর কোথায় আছে 68,000, তার মানে 3 বছর পুরো সময় লাগছে, আর বাকিটা অ্যাকচুয়ালি কিছু ফ্র্যাকশন, মানে আমার কিছু মানে মান্থ এক্সট্রা দরকার হবে, পুরো সময় লাগছে না। তো এই যে ক্যালকুলেশনটা কিভাবে, এটা একটা ফর্মুলার মতন, যে ওই এক্সট্রা অ্যামাউন্টটা আমার অরিজিনাল কস্ট অফ ইনভেস্টমেন্টটা থেকে আমার এর মানে ইয়ার 3 পুরো বছর, মানে যে সময়টা আমার পুরো সময় লাগছে আর কি, যে বছরটা, সেই বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা বাদ দিয়ে তারপরের বছরের অরিজিনাল কস্ট অফ রিটার্ন যেটা, সেটা দিয়ে ডিভাইড করতে হবে। আর এখানে আমি 12 দিয়ে মাল্টিপ্লাই করছি, কারণ এখানে ফ্র্যাকশনটা আমি মানতে চাচ্ছি। তো এখানে তাহলে দেখা যাচ্ছে যে জাস্ট আফটার 3 years 5 months, original 56,125 will be returned back to the organization. এটা হচ্ছে মেশিনের ক্ষেত্রে। মেশিন বির ক্ষেত্রে তাহলে দেখি যে কি অবস্থা, ঠিক সেম ভাবেই তুমি ক্যালকুলেশন করবে। এখানে আমার কিউমুলেটিভ টেবিলটাতেই ফোকাস করছি। এখানে আমার ছিল 56,125, তো তার মানে 2 বছর পুরো লাগছে, আর 3 বছর থেকে আরো কিছু এক্সট্রা মান্থ দরকার হবে। এই তো 2 years অ্যাপ্রক্সিমেটলি 9 months। ঠিক আছে, এই তো। আর কিছু লিমিটেশন আছে, প্রথম লিমিটেশনটাই হচ্ছে ইগনোরস টাইম ভ্যালু অফ মানি। এই তো। তো এরপরেই তোমাদের ওই আরো কিছু প্র্যাকটিস প্রবলেম দেয়া ছিল, এখান থেকে আমি ক্লাসে কিছু ডিসকাস করেছি, আর কিছু 2-1টা হয়তো ডিসকাস করা হয়নি, বাট মেথডটা ডিসকাস করেছি, তোমরা ওটা দেখে নিবে। ঠিক আছে, তো ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারটা তোমাদের শেষ হলো। এখন একটু খেয়াল করো যে এই ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারটার জন্য তুমি শুধুমাত্র এই যে যেই সফট কপিটা বা রিডিং মেটেরিয়ালসটা আমি ক্লাসে তোমাদের সাথে শেয়ার করেছি বা আজকে ডিসকাস করলাম, এটা এই তোমাদের জন্য এনাফ। এরপরে তুমি রিলেটেড প্রবলেম এই অ্যাপ্রোচ, এখানে যেভাবে ডিসকাস করা হয়েছে, তুমি প্রবলেমগুলো এই অ্যাপ্রোচ ফলো করে যে কোনো জায়গা থেকেই তুমি মানে প্রবলেম তুমি সলভ করতে পারবে। আর এটার আর দেখবে অনেক সময় যে কিছু অ্যাপ্রোচ আরো এক্সট্রা আছে, যেমন আমি এনডিসিএফ এ যেহেতু একটা অ্যাপ্রোচ দেখিয়েছি, তোমরা শুধু পেব্যাক পিরিয়ডই দেখবে। আবার ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো থেকে এনপিভি, আইআরআর, প্রফিটেবিলিটি ইন্ডেক্স দেখিয়েছি, তোমরা এই 3টা অ্যাপ্রোচই দেখবে। দ্যাট মিনস যতটুকু ক্লাসে ডিসকাস করা হয়েছে, আমি যেভাবে এক্সাম্পল গুলো ক্লাসে ডিসকাস করেছি, এটা একটা। আরেকটা হচ্ছে যে এটা যদি আবার তুমি টিমসে গিয়ে তোমাদের আম, মানে ওই যে আগের চ্যাপ্টার গুলোর সফট কপির মতন খুঁজতে যাও, পাবে না। এটা আমি আগেও ক্লাসে বলেছি যে শুধুমাত্র একটা ডকুমেন্টই তোমাদের এখানে আছে, এবং অলরেডি ওটা টিমসে দেওয়া আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা চলে যাব আজকে একটা নতুন চ্যাপ্টার, তোমাদের জব অর্ডার কস্টিং। তো এটা আসলে বেসিক্যালি কস্ট অ্যাকাউন্টিং এর একটা পার্ট। ঠিক আছে, আমি তো তোমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা পড়ালাম, টু ক্রেডিট। তো এখন হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টার, খুব বেশি লেন্দি না, হয়তো আমার ম্যাক্সিমাম আজকের ক্লাসের পড়ার একটা ক্লাস লাগতে পারে। তো ওইটা একটু আমরা দেখবো যে জব অর্ডার কস্টিংটা কি। এটা টোটালি তোমার কস্ট অ্যাকাউন্টিং এর কিছু কনসেপ্ট, লাইক র মেটেরিয়াল, তারপরে ডিরেক্ট লেবার, তারপর ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই কনসেপ্ট গুলো তোমাদের লাগবে। এটা একটা। আর আরেকটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমাদের চ্যাপ্টার 3-তে যে ডেবিট ক্রেডিট অ্যানালাইসিসটা দেখিয়েছিলাম, যে কিভাবে কোন অ্যাকাউন্ট কখন ডেবিট হয়, কখন ক্রেডিট করি আমরা কোনো কিছুকে, তো ওই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে শুধু। ঠিক আছে, তাহলে যদিও পুরোটা আজকে দেখানো যাবে না, আমি জাস্ট একটু ইনিশিয়ালি তোমাদের জব অর্ডার কস্টিংটা কি বা এটা কোন ধরনের অর্গানাইজেশন গুলো এই অ্যাপ্রোচটা বা এই মেথডটা ফলো করবে, সেটাই একটু আজকে। এই যে তোমাদের এটা হচ্ছে জব অর্ডার কস্টিং। ঠিক আছে, আচ্ছা, তো এখন যেহেতু আমরা জব অর্ডার কস্টিংটা দেখব, তো প্রথমেই হচ্ছে যে জব অর্ডার কস্টিংটা অ্যাকচুয়ালি কখন ইউজ করা হবে, এটা ডিটেলস কি সেটা তো পরে দেখবই, বাট জব অর্ডার কস্টিংটা
কেন এবং কোন অর্গানাইজেশন গুলো ফলো করবে। দেখো, প্রথমেই একটা ওভারভিউ আছে, বেসিক আইডিয়া যে তুমি কখন এই জব অর্ডার কস্টিং সিস্টেমটা ইউজ করবে। তো এখানে বলা আছে, দেখো, যে মেনি ডিফারেন্ট প্রোডাক্টস আর প্রডিউসড ইচ পিরিয়ড। একটা অর্গানাইজেশনে যখন যে কোনো একটা পিরিয়ডে তাদের ভ্যারাইটি অফ প্রোডাক্টস থাকবে, যে তারা ডিফারেন্ট ক্যাটাগরির প্রোডাক্টস যারা নিয়ে কাজ করে বা প্রডিউস করে, তাদের জন্য জব অর্ডার কস্টিংটা ইম্পর্টেন্ট। তারপরে নাম্বার টুতে বলা আছে যে প্রোডাক্টস আর ম্যানুফ্যাকচার টু অর্ডার। তো ডেফিনেটলি প্রোডাকশনটা তুমি তো আফটার অর্ডারের উপরই তো বেস করে অ্যাকচুয়ালি প্রোডাকশনটা হবে, তাই না? এরকম তো না যে অর্গানাইজেশন নিজের ডিমান্ড অনুযায়ী মানে প্রোডাকশনে যাবে। অ্যাকচুয়ালি বাইরের সাপ্লায়ারদের কাছ থেকে অর্ডার থাকবে, তো সেই অর্ডারগুলো ফুলফিল করার জন্যই অ্যাকচুয়ালি একটা অর্গানাইজেশন তাদের ওই ভ্যারাইটি অফ রেঞ্জ প্রোডাক্টস গুলো ম্যানুফ্যাকচারে যাবে। এরপরে দেখো যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য ইউনিক নেচার অফ ইচ অর্ডার রিকোয়ার্স ট্রেসিং অর অ্যালোকেটিং কস্ট টু ইচ জব অ্যান্ড মেনটেনেন্স কস্ট রেকর্ডস ফর ইচ জব। আচ্ছা, এটা হচ্ছে যে এখানে যেহেতু ভ্যারাইটি অফ প্রোডাক্টস থাকবে, তো প্রত্যেকটা প্রোডাক্টের রিকোয়ারমেন্টই কিন্তু একটা প্রোডাক্ট থেকে অন্য প্রোডাক্ট ডিফারেন্ট হবে। কিভাবে? আমার প্রোডাক্ট ওয়ানের যে পরিমাণ র মেটেরিয়াল লাগবে প্রোডাক্ট বির জন্য বা আমার জব টু এর জন্য, সেটা নাও লাগতে পারে, ডিফারেন্ট হতে হবে। একটা প্রোডাক্টে যে পরিমাণে আমার ডিরেক্ট লেবার আওয়ার দরকার আরেকটা প্রোডাক্টের কম বা বেশি হতে পারে। সো প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক নেচারের হবে। সো আমার প্রত্যেকটা মানে প্রোডাক্ট বা সার্ভিসের রিকোয়ারমেন্টটাও আমার ডিফারেন্ট হবে। তো এই ধরনের ব্যাপারগুলো আসলে যে অর্গানাইজেশনে থাকবে তাদের জন্যই আসলে জব অর্ডার কস্টিংটা ইম্পর্টেন্ট। তো এরপরে কিছু এক্সাম্পল আছে, যেমন বোয়িং এয়ারক্রাফট যারা আছে, লার্জ স্কেল প্রোডাকশন, এখানে কিছু অর্গানাইজেশনের নাম আছে। সাপোজ এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার যারা করে, তারা কিন্তু একটা এয়ারক্রাফটের ডিফারেন্ট পার্টস নিয়ে কাজ করে। হ্যাঁ, এটা তো একটা ফিনিশ প্রোডাক্ট বা একটা ফাইনাল প্রোডাক্ট হচ্ছে একটা এয়ারক্রাফট, বাট এটার ভেতরে ইনস অ্যান্ড আউট বিভিন্ন ধরনের আহ উম, ছোট এবং বড় ডিফারেন্ট পার্টসই দরকার হয়। তো এগুলো রিকোয়ারমেন্টও ডিফারেন্ট। তো সেটাই বলা হয়েছে যে কোন ধরনের অর্গানাইজেশন গুলো আসলে উম, এই জব অর্ডার কস্টিং সিস্টেমটা ফলো করবে। এরপরে দেখো, এখানে তিনটা আমরা যদি জব না বলে আসলে প্রোডাক্টও তুমি বলতে পারো, যে প্রোডাক্ট ওয়ান, প্রোডাক্ট টু, প্রোডাক্ট থ্রি। খেয়াল করে দেখো যে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার লাগছে। এই যে অ্যারো অ্যারো দিয়ে ডিরেক্ট ম্যাটেরিয়াল, যেমন আমি আমার তিনটা জবের বা প্রোডাক্টের ক্ষেত্রে আমি নিয়েছি, ডিরেক্ট লেবারও আমি দিয়েছি। এখানে কিন্তু তোমার জন্য অ্যামাউন্ট বা উম, কি পরিমাণে কনজিউম করা হয়েছে এটা আপাতত আমরা স্কিপ করছি, কিন্তু আমাদের মেইন কনসার্ন হচ্ছে যে প্রত্যেকটা বা ডিফারেন্ট জবের ক্ষেত্রে আমাদের মেটেরিয়ালের রিকোয়ারমেন্টও আমাদের আছে এবং আমাদের ডিরেক্ট লেবারেরও আমাদের রিকোয়ারমেন্ট আছে। এই ব্যাপারগুলোই এখানে বলা হয়েছে। আম, যে ইন জব অর্ডার কস্টিং সিস্টেম, ডিরেক্ট মেটেরিয়াল অ্যান্ড ডিরেক্ট লেবার আর ট্রেস ডিরেক্টলি টু ইচ জব অ্যাজ দ্য ওয়ার্ক ইজ পারফর্ম। এখন আমাকে বলো, তোমরা যে কস্ট অ্যাকাউন্টিং পড়েছো ম্যাডামের কাছে, সেখানে তোমরা কস্টের ক্লাসিফিকেশন দেখেছো, দেখেছো না? ম্যানুফ্যাকচারিং কস্ট, নন ম্যানুফ্যাকচারিং কস্ট। ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন আমাকে বলো তো যে ম্যানুফ্যাকচারিং কস্ট কোনগুলো, মানে কেউ কারো যদি একটু মানে খেয়াল থাকে বা বলতে পারো যে একটা প্রতিষ্ঠান কোন ধরনের কস্ট গুলোকে ম্যানুফ্যাকচারিং বলবে আর কোনগুলোকে নন ম্যানুফ্যাকচারিং কস্ট বলবে। ম্যাডাম, প্রোডাক্ট উৎপাদনের সাথে সরাসরি ভাবে জড়িত এমন হ্যাঁ, সব কস্টই ম্যানুফ্যাকচারিং কস্ট। হ্যাঁ, সেই কস্টগুলো ম্যানুফ্যাকচারিং কস্ট। তো ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে তিনটা কম্পোনেন্ট হচ্ছে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড। দেখো, অবশ্যই তোমরা দেখেছো ডিরেক্ট মেটেরিয়াল আর ডিরেক্ট লেবার ব্যাপারটা কিরকম, যে তুমি কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের ক্ষেত্রে যেই মেটেরিয়াল এবং ডিরেক্টটাকে তুমি ইজিলি ঠিক যে পরিমাণে কনজাম্পশন বা কনজিউম করেছে তুমি এক্স্যাক্টলি ওই অ্যামাউন্টটা তুমি ফাইন্ড আউট করতে পারবে ইন কেস অফ ডিরেক্ট মেটেরিয়াল অ্যান্ড ডিরেক্ট লেবার। আর ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা কি? ম্যানুফ্যাকচারিং ওভারহেডটাও তোমার ডিরেক্টলি প্রোডাকশন প্রসেসের সাথে রিলেটেড, বাট তুমি ডিরেক্ট মেটেরিয়াল এবং ডিরেক্ট লেবার যতটা স্পেসিফিক ওয়েতে বা এক্সাক্ট ওয়েতে ট্রেস করতে পারবে, ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা ওটা পারা যাবে না। তাহলে এখানে তোমার কম্পোনেন্ট গুলো কি, দুইটা কম্পোনেন্ট থাকে ম্যানুফ্যাকচারিং ওভারহেডে, একটা হচ্ছে ইনডিরেক্ট মেটেরিয়াল আর একটা হচ্ছে ইনডিরেক্ট লেবার, তাই না? কারণ ডিরেক্ট হলে তো আর এখানে আসতো না, তুমি তো ডিরেক্ট মেটেরিয়ালই নিতে।
ডিরেক্ট লেবার হলেও তোমার ওভারহেডে আসতো না, এটা তো তুমি ডিরেক্ট লেবার আওয়ার মানে লেবার কস্টেই তুমি দেখাতে পারতে। কিন্তু যেহেতু তুমি এক্সাক্ট ওয়েতে এগুলো ট্রেস করতে পারছো না বা অ্যালোকেট করতে পারছো না, সেই কারণে তুমি একটা পুল বা ম্যানুফ্যাকচারিং ওভারহেডের আন্ডারে তুমি নিয়ে আসলে, যে এগুলোকে আসলে আমাকে তাহলে অ্যালোকেট করার জন্য কি মানে আমি তাহলে কিভাবে অ্যালোকেট করব, আমাকে তো আসলে অ্যালোকেশনটা দেখাতে হবে। তো এই এই ব্যাপারগুলো এগুলো দেখেছো কস্ট অ্যাকাউন্টিং। আচ্ছা, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম দেখো সেটাই বলা আছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইনক্লুডিং ইনডিরেক্ট মেটেরিয়াল অ্যান্ড ইনডিরেক্ট লেবার আর অ্যালোকেটেড টু অল জবস রাদার দ্যান ডিরেক্টলি ট্রেসড টু ইচ জব। তো এই ম্যানুফ্যাকচারিং ওভারহেডটাকেও আমরা অ্যালোকেট করব, বাট আমরা এখানে ওই যে ডিরেক্ট মেটেরিয়াল আর ডিরেক্ট লেবারের মতন আসলে ডিরেক্টলি কোনো একটা জব বা প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে আমরা এগুলাকে ট্রেস করতে পারবো না। এরপরে চলে আসি, তোমাদের কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম এগুলো না, হ্যাঁ, আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম বা জার্নাল এন্ট্রি দেখবো আরো পরে। আজকের ক্লাসে মনে হয় সেটা স্টার্ট করা সম্ভব নেই, যে টি অ্যাকাউন্ট থেকে দেখবো জার্নাল, কিন্তু তার আগে আমরা একটু ফরম্যাট দেখবো যে একটা অর্গানাইজেশনে যাদের ডিফারেন্ট প্রোডাক্টস থাকে বা তার যারা মাল্টিপল বা ভ্যারাইটি অফ প্রোডাক্টস নিয়ে কাজ করে, তাদের আসলে প্রেজেন্টেশনটা কিরকম হয়, হ্যাঁ, যে তাদের ধরো একটা কস্ট শিট কিরকম হয়, সেখানে তারা মেটেরিয়ালটাকে কিভাবে শো করে, তারা ডিরেক্ট লেবারটাকে কিভাবে শো করে, এরকম আর কি। এখানে দেখো একটা জব কস্ট শিট আছে, এবং তোমরা যখন, আমি তো তোমাদের এই স্লাইডটা দেয়া হয়নি, আজকে আমি দিয়ে দিব আর কি টিমসে, তো যখন তোমরা পড়বে তখন দেখবে যে যে প্রত্যেকটা স্লাইডের একটু নিচের দিকে এই জিনিসগুলো একটু ডিফাইন করা আছে, একটু খেয়াল করে তোমরা দেখে নিবে, আমি তো ডিসকাস করছি তারপরেও। এখানে দেখো একটা অর্গানাইজেশনের জব কস্ট শিট আছে। হুম, তো জব কস্ট শিটের ভেতর কি কি আইটেম আছে, প্রথমে হচ্ছে বেসিক ইনফরমেশন, মানে কি প্রতিষ্ঠানের আসলে জব নাম্বার, কোন ডিপার্টমেন্টের কোন আইটেম আসলে এখানে তারা মানে প্রডিউস করবে, তারপরে ডেট, কোন ডেটে কমপ্লিট হয়েছে কাজগুলো, কয়টা ইউনিট তারা কমপ্লিট করেছে, এগুলো বেসিক ইনফরমেশন। তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এখানে প্রেজেন্টেশনটা দেখো, ডিরেক্ট মেটেরিয়ালের জন্য একটা কলাম আছে, ডিরেক্ট লেবারের জন্য একটা কলাম আছে, ফাইনালি ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তার মানে প্রোডাকশন প্রসেসে আমার যেই আইটেম গুলো বা যে কস্ট আইটেম গুলো দরকার, এই তিনটা বেসিক আইটেমই এখানে দেখানো হয়েছে। আচ্ছা, আমাকে বলো তো যে নন ম্যানুফ্যাকচারিং কস্ট কোনগুলো? ম্যাডাম অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেগুলোকে আমরা যেমন অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, আফটার সেলস যেই, সরি আফটার প্রোডাকশন যেই কস্ট গুলো আমরা করে থাকি সেগুলোই আসলে নন ম্যানুফ্যাকচারিং কস্ট। মানে কি, তোমার প্রোডাকশন প্রসেসের সাথে যেই কস্ট গুলোর ডিরেক্ট রিলেশনশিপ নাই, সেগুলো কি প্যাকেজিং কস্ট, তারপরে তোমার অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, শিপিং কস্ট, এগুলো কি প্রোডাকশনের সাথে তোমার রিলেটেড না, এগুলো পরে। তো দেখো এখানে এমন কোনো আইটেম নাই যেগুলোকে আসলে আমরা নন ম্যানুফ্যাকচারিং কস্ট বলবো। আমাদের মেটেরিয়াল আছে, আমাদের লেবার আছে, আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে। তো এখন এখানে, সরি, এই যে এখানে ছিলাম, তো এই তিনটা বেসিক ইনফরমেশনের পরে আবার একটা কস্ট সামারি আছে, এগুলো আমরা পরে দেখবো। তাহলে প্রথম আমরা চলে যাব, আমাদের কনসার্ন হচ্ছে ডিরেক্ট ওই মেটেরিয়াল। লাইনটা আবার একটু রিপিট করবেন, মানে ম্যাম নন ম্যানুফ্যাকচারিং কস্ট কোন কোন ধরনের কস্ট? নন ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে যে তোমার ম্যানুফ্যাকচারিং প্রসেসের সাথে ডিরেক্ট এরা মানে কোনো রিলেশন নাই। ওই যে কয়েকটা এক্সাম্পল বললাম, যে অ্যাডভার্টাইজমেন্ট, একটা প্রতিষ্ঠানের যখন অ্যাডভার্টাইজমেন্ট কস্ট হয় বা যেটাই হোক, বা শিপিং কস্ট বলি, বা উম, এরকম, তো এগুলো কি তো ধরো তো কখন করা হয়, তোমার ফিনিশ প্রোডাক্টস তুমি পেয়ে গেছো, আফটার প্রোডাকশনের পর তোমার টোটালি মার্কেটে ডেলিভারি দেওয়ার জন্য বা সেল করার জন্য ফিনিশ প্রোডাক্টস তোমার হাতে চলে আসছে। এখন তুমি এটাকে এ, আহ, এই প্রোডাক্টটা সম্পর্কে জানাবার জন্য বা পিপল যারা আছে বা এটা এই মানে স্পেসিফিক প্রোডাক্টটা যাদের দরকার হতে পারে ওই গ্রুপের মধ্যে তুমি একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছ, হ্যাঁ, তো তাহলে এটা তো তোমার জন্য আসলে একটা নন ম্যানুফ্যাকচারিং কস্ট, প্রোডাকশনের সাথে তো এটা রিলেশন নাই এরকম। আবার শিপিং কস্ট, যে বা অথবা তুমি যদি বুঝতে ক্যারিং পেরেছি, কস্ট থ্যাংক ইউ। বলো, হ্যাঁ হ্যাঁ, এই এই ধরনের আইটেম গুলো, তো এগুলো এখানে আমাদের কনসার্ন না। আমরা এই জব কস্ট শিটে কোনো নন ম্যানুফ্যাকচারিং কস্ট থাকবে না, সব ম্যানুফ্যাকচারিং আইটেম গুলোই থাকবে। তো এরপরে দেখো একটা রিকুইজিশন ফর্ম।
রিকুইজিশন ফর্ম হচ্ছে যে একটা সেলস অর্ডার যখন আসে তখন আসলে প্রোডাকশন ডিপার্টমেন্ট একটা ম্যাটেরিয়াল রিকুইজিশন ফর্ম প্রিপেয়ার করে। তার মানে ম্যাটেরিয়াল রিকুইজিশন ফর্মটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট মেক করার জন্য আসলে কি কি র মেটেরিয়াল আমার কত ইউনিট লাগবে এবং তার প্রাইসিংটা কিরকম হবে। এখানে যেমন এই যে একটা রিকুইজিশন নাম্বার আছে, কোন ডিপার্টমেন্টের এটা, তারিখ কত, এখানে ডেসক্রিপশন আছে দেখো কি কি সাইজের। এখানে একটা মেবি কোনো উডেন কোনো একটা আইটেম এখানে প্রিপেয়ার করা হবে। তো সেখানে এই জন্য তোমার উডের যে মেজারমেন্টটা ফিট বা এই ধরনের কোনো কিছু দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, ইউনিট কস্ট সহ টোটাল কস্টিংটা বলা আছে। এরপরে এই রিকুইজিশন ফর্মটা অ্যাকচুয়ালি যখন চলে যাবে নেক্সট ডিপার্টমেন্টে, তখন আসলে তাদের কাজটা কি আমরা একটু সেটা দেখি। এখানে দেখো, এখানে কিন্তু রিকুইজিশন ফর্ম অলরেডি ইস্যু হয়ে গেছে। এরপরে এই ডিরেক্ট মেটেরিয়াল সেকশনে এসে আমি জাস্ট যে টোটাল কস্টটা ডিরেক্ট মেটেরিয়াল রিলেটেড সেটা আমি ডিরেক্ট মেটেরিয়ালে দেখালাম। এত কিছু তোমার দরকার নাই, তুমি শুধু প্রিভিয়াস শিট থেকে রিকুইজিশন নাম্বারটা নিয়েছো। কেন? কারণ পরবর্তীতে যখন তুমি দেখবে যে পরবর্তীতে তুমি যখন তোমার এই ডিরেক্ট মেটেরিয়াল 116টা দেখবে ডলার, তোমার মেইন কনসার্ন হচ্ছে তোমার রিকুইজিশন ফর্মের নাম্বারটাতে তুমি ফোকাস করবে। এটাতে যখন যাবে তখন এইটা রিলেটেড দেখো ডিটেইলস ইনফরমেশন তুমি পেয়ে যাবে যে তোমার কি পরিমাণে মেটেরিয়াল এখানে ছিল, তার পার ইউনিট প্রাইসিং কত ছিল, সবকিছু। তাহলে আমরা মেটেরিয়ালটা আমাদের কমপ্লিট হলো এখানে, টোটাল অ্যামাউন্টটা আর রিকুইজিশন নাম্বারটা। এরপর আমরা চলে আসবো ডিরেক্ট লেবারে। ডিরেক্ট লেবারটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার ম্যানুয়ালি রেকর্ড করার চেয়ে অনেক অর্গানাইজেশন একটা টাইম টিকেট মেনটেন করে। টাইম টিকেটটা কি? টাইম টিকেটটা হচ্ছে যে দেখো, ওয়ার্কার্স ইউজ টাইম টিকেটস টু রেকর্ড দ্য অ্যামাউন্ট অফ টাইম দে স্পেন্ড অন ইচ জব। একটা স্পেসিফিক জবের বা প্রোডাক্টের ক্ষেত্রে একজন ওয়ার্কার কি পরিমাণে টাইম অ্যাকচুয়ালি দিয়ে থাকে এবং তারা আওয়ারলি পেমেন্টটা কত। সো টাইম টিকেট থেকে কিন্তু তুমি ওই মানে অর্গানাইজেশনের ওয়ার্কারদের ডিটেলস ইনফরমেশনটা পেয়ে যাবে। যেমন এখানে টাইম টিকেটের একটা নাম্বার আছে, তারপর এমপ্লয়ীদের স্কিল টাইপটা বা স্টেজটা কিরকম, স্টেশন, এগুলো তোমাদের জন্য দরকার নেই। দরকার হচ্ছে তারা কি পরিমাণে আওয়ার কাজ করেছে এবং তাদের আওয়ারলি পেমেন্টটা কত ছিল। তো তুমি এখানে তাহলে ওই ডিটেলস ইনফরমেশন পেয়ে গেলে তোমার ডিরেক্ট লেবার রিলেটেড এটা হচ্ছে $88। তো তারপর তুমি তোমার ওই শিটে যে যেখানে আমাদের ডিরেক্ট লেবারটা ছিল, এখানে টিকিট নাম্বারটা, আওয়ার্সটা আর টোটাল অ্যামাউন্টটা দেওয়া আছে। তাহলে আমাদের ডিরেক্ট মেটেরিয়াল কমপ্লিট হলো, ডিরেক্ট লেবার কমপ্লিট হলো। এখন চলে আসি আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেডে। তো ম্যানুফ্যাকচারিং ওভারহেডটার ব্যাপারটা হচ্ছে যে তুমি এখানে ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা আসলে কি পরিমাণে অ্যাকচুয়ালি স্পেন্ড হয়েছে সেটা আসলে আমাদেরকে জানবার জন্য একদম অ্যাকচুয়াল পিরিয়ডের শেষ পর্যন্ত ওয়েট করতে হবে। তো এটা আসলে ফিজিবল কোনো ওয়ে না, যে জন্য একটা প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট ঠিক করা হয়। কারণ কি, ওই যে যেটা বললাম যে অ্যাকচুয়াল ওভারহেডটা জানবার জন্য তো তুমি পুরো পিরিয়ড ধরে ওয়েট করতে পারো না। তো আমরা আগে একটা প্রিডিটারমাইন্ড রেট ধরে একটা অ্যাপ্লাই করব, এরপরে গিয়ে আমরা অ্যাকচুয়ালটা বছর শেষে যখন ফাইন্ড আউট করব তখন অ্যাকচুয়ালের সাথে আমাদের অ্যাপ্লাইডের একটা কম্পারিজন করবার সুযোগ থাকবে বা করব। বাট সেটা পরে ইয়ার এন্ডে গিয়ে, কিন্তু তার আগে আমাকে একটা প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট আমাকে ফিক্সড করতে হবে বা অর্গানাইজেশনকে ঠিক করতে হবে। তো সেই জন্য তোমাকে একটা অ্যালোকেশন বেস দরকার। ঠিক আছে, অ্যালোকেশন বেসটা ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদের এই অ্যালোকেশন বেস থেকে শুরু হবে জব অর্ডার কস্টিং এ। তো আজকে এ পর্যন্তই। আর তোমাদের এই চ্যাপ্টারের সফট কপিটা আজকে আমি টিমসে দিয়ে দিই।